সেন্সিটিভ পর্ব। অরণ্যের সঙ্গে বিয়ের প্রথম কয়েক মাস ইরামের কাটল স্বপ্নের মতন। এক জীবনে যা যা তার কোনোদিন পাওয়া হয়ে ওঠেনি, অরণ্য সেসব না পাওয়াদের হাজির করল ইরামের পদতলে। নিজের আগে সবসময় সে ইরামের মুখে ভাতের লোকমা তুলে দেয়। বাইরে গেলে ঘন্টার পর ঘন্টা ফোন করে, কোথায় যাচ্ছে, কখন ফিরবে, ইরাম খেয়েছে কিনা, ঘুমাচ্ছে কিনা ইত্যাদি চিন্তায় যেন সে নিজের কাজই ঠিকঠাক মতো করতে পারে না। একবার ইরাম সিঁড়িতে পিছলা খেয়ে গিয়েছিল, বিধায় বাড়ির প্রত্যেকটা সিঁড়িতে কার্পেট দিয়ে বাঁধিয়ে ফেলেছে অরণ্য। সে অরণ্যকে উষ্ণ ভালোবাসার চাদরে গভীরভাবে মুড়িয়ে রেখেছে, যেন পারলে স্ত্রীকে শুকনো মাটিতে কষ্ট করে হাঁটতেও দেবে না, যেন আজীবন কোলে কোলে রাখবে। আজ প্রথমবারের মতন অরণ্য গাজীপুরের একটি ফ্যাক্টরিতে এসেছে ইরাম। ভীষণ উত্তেজিত সে, বুক ভর্তি উচ্ছ্বাস এবং তীব্র আনন্দের জোয়ার। কিছুক্ষণ আগেই সে এমন একটি বিষয় সম্পর্কে নিশ্চিত হয়েছে, যা সম্পর্কে জানলে অরণ্যর আনন্দে আত্মহারা হয়ে যাবে সে নিশ্চিত। গাড়ি থেকে সাবধানে নামল সে। অজান্তেই একটা হাত এসে থামল নিজের পেটের উপর। মোলায়েম হাসল ইরাম, চোখে জলজল করল তারারা। এই দেহের ভেতর যে ছোট্ট প্রাণটি বেড়ে উঠেছে, তার হুদিশ পেলে অরণ্য কোন ধরনের পাগলামি করবে সেটা দেখার জন্য মুখিয়ে আছে সে। এর মধ্যেই আন্দাজ করতে পারছে ইরাম, অরণ্য তাকে অঘোষিত লকডাউন দিয়ে বাসায় বসিয়ে ফেলবে। পারলে নিজের অফিসটা বাসায় টেনে নিয়ে রাখবে। এক ফুটাও একলা ছাড়বে না ইরামকে। এখন তো শুধু সিঁড়িতে কার্পেট মুড়িয়েছে, ভবিষ্যতে গোটা বাড়ির মেঝেতেই মুড়িয়ে ফেলবে। বেডরুম অবধি সিসি ক্যাম লাগিয়ে রাখবে, যেন কিছুতেই স্ত্রীর চোখের আড়াল না হয়। এমন ভাবতে ভাবতে ইরাম মহা উৎসাহে ভেতরে ঢুকল। কয়েকজন লোক এদিক সেদিক হাঁটাহাঁটি করছে। ইরামকে দেখে একজন এগিয়ে এলো। ম্যাডাম, আপনি এখানে? মুচকি হাসল ইরাম। অরণ্য কেবিনে? জি ম্যাডাম, স্যার তো মাত্রই সেক্রেটারির সাথে একটা মিটিংয়ে ঢুকলো, কাউকে বিরক্ত করতে মানা করেছেন। ব্যাপার না, আমি যাচ্ছি। ইরাম নিজেই এগোলো। লোকটা তাকে 4তলা কেবিনের ফ্লোর অবধি পৌঁছে দিয়ে বিদায় নিল। বেশ জোরে সোরে হেঁটে এগিয়ে গেল ইরাম। আর তার তর সইছে না। কেবিনের দরজাটা স্বচ্ছ কাচের তৈরি, স্লাইড করে খুলে বন্ধ করা যায়। ইরাম কাছে গিয়ে হাত দিয়ে একটানে দরজাটা খুলে ফেলল। উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, অরণ্য। নিজের চোখের সামনে দৃশ্যটি দেখেও বিশ্বাস করতে বেগ পোহাতে হলো ইরাম। তার হাসিটা মুছল না। এতটাই স্তম্ভিত সে যে অসহায়ের মতন তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারল না। অরণ্যের অফিসের কেবিনের টেবিলের উপর শুয়ে আছে তার সেক্রেটারি। মেয়েটি বিবস্ত্র। অরণ্য তার দুপাশে হাত রেখে টেবিলের উপর ঝুঁকে আছে, যেন ভোজে নেমেছে। উভয়ই জমে গিয়েছে হঠাৎ ইরামের আগমনে। প্রশাসিত দৃষ্টি মেলে তাকালো তারা সামনের দিকে। মেয়েটার মুখ চিনতে ইরামের বেগ পেতে হলো না। প্রায় তাদের বাড়িতে যাতায়াত করে অরণ্যের সেক্রেটারি হিসেবে। মেয়েটিকে পরিচয় করিয়ে দিয়েছে অরণ্য স্বয়ং। আমার ছোটবেলার বান্ধবী। যখন আমার কেউ ছিল না, তখন থেকেই ও আমার পাশে আছে। অরণ্যের কঠিন সময় পাশে ছিল বিধায় মেয়েটার প্রতি কৃতজ্ঞতা বোধ করত ইরাম। কোনোদিন দুজনের মাঝে সে অফিসের কথাবার্তা ছাড়া খুব ব্যক্তিগত কোনো কিছুই দেখেনি। বিশেষ করে বিয়ের পর থেকে সেক্রেটারিকে কাজের বাইরে কখনো আলাদা নজরে দেখেনি অরণ্য। অন্তত ইরাম এতদিন তাই জানত। মনের প্রাণে বিশ্বাস করত অরণ্য অত্যন্ত সুপুরুষ একজন মানুষ। সে যেভাবে ইরামকে নিজের অতি মূল্যবান সম্পদের মতন আগলে রাখে, তাতে সন্দেহের কোনো অবকাশ অবধি পায়নি রমণী। উল্টো এমন কিছু মনে আসলেও সে নিজেকে নিজের ধমকাত। অরণ্য জানলে কি কষ্ট পাবে। তাকে এভাবে অবিশ্বাস করা যায়? ইরাম যা করে এসেছে তাকে বলে অন্ধবিশ্বাস। সেটা সে ঠিকই এই মুহূর্তে এসেই অনুভব করল। ক্ষণিকের জন্য পায়ের জোর হারিয়ে ফেলল ইরাম। দরজা আঁকড়ে ধরার প্রয়োজন হলো তার নিজের পতন ঠেকাতে। সেক্রেটারি মেয়েটা টেবিল থেকে উঠে পড়তে চাইল। শিট, লক তো চাপ দিয়েছিলাম, তাড়াহুড়ো বোধহয় কিভাবে চাপ পড়েনি। রিল্যাক্স, আমার এখনো শেষ হয়নি। অরণ্যের কণ্ঠটা অচেনা শোনালো, ভীষণ রকমের অচেনা। ইরাম বিশ্বাসই করতে পারল না নিজের কানকে। যেন তার অরণ্য নয়, ভিন্ন কেউ কথা বলছে ওই খোলসের ভেতর থেকে।
নিজের অর্ধাঙ্গিনী সেখানে উপস্থিত দেখেও অরণ্য বিন্দুমাত্র পিছিয়ে এলো না, বরং মেয়েটাকে কাছে টেনে নিল। মেয়েটা হতবাক হয়ে গেল। শব্দহীন হাসল অরণ্য। এসে যখন পড়েছে তখন দেখুক। ইরাম অবিশ্বাস্য নয়নে অত্যন্ত বিভীষিকাময় দৃশ্যটির দিকে চেয়ে রইল। অসহায়ের মতন দেখল শুধু। অরণ্যের ঠোঁটের পৈশাসিক হাসি মেয়েটির গোঙানি তাকে ক্ষতবিক্ষত করে ফেলল। দাঁড়ালো না ইরাম, একটা শব্দ অব্দি উচ্চারণ করল না। উল্টো করে কাপা কাপা পায়ে কিছু দূর এগোল। তারপরই ছুট লাগালো জোরে জোরে, আরও জোরে দৌড়াতে লাগলো সে, যতক্ষণ না তার বুকটা ভেঙে খান খান হয়ে যায়। আজ 5 দিন হয়েছে ইরাম বাপের বাড়ি চলে এসেছে। বাপের বাড়ি তো আর নেই, ভাইয়ের বাড়ি। বাড়ির চিন্তায় তার আজ শুকনো হয়ে গিয়েছে ভাইয়ের মিথিলা। এত কষ্টে যাকে শেষমেশ বিদায় করা গিয়েছিল সে আবার ঘাড়ে চেপে বসতে চাচ্ছে। আগে তো তাও চাকরি করত, সংসারে টাকা দিত। বিয়ের পর তো আর সেটাও নেই। ঠিকই তো সংসারে মনোযোগী হয়েছিল, তাহলে কি এমন হলো যে হুট করে সব ছেড়ে ছুড়ে এসে হাজির হলো? চিন্তায় রাহাতেরও মাথায় হাত। কিছুতেই ভেবে পাচ্ছে না কি হয়েছে। ইরাম কিছু বলছেও না, খাবার দিলে খাচ্ছে না। সারাদিন শুধু নিজের পুরাতন রুমে লক করে বসে থাকে। গতকাল মিথিলা জোর করে খাবার খাওয়াতে গিয়ে দেখে বাথরুমে শাওয়ারের নিচে বসে আছে। কত ঘন্টা কে জানে। পুরো শরীর শীতল হয়েছিল। পরে ভাইয়া মিলে ধরাধরি করে বিছানা এনে গরম তেল মালিশ করে কোনো মতে ঠিকঠাক করেছে। আজকেও অরণ্যের বাড়ি থেকে ঘুরে এসেছে সে। দারোয়ান জানিয়েছে ইরাম চলে আসার পর অরণ্যও নাকি আর বাড়িতে ফেরেনি। কোথায় আছে কেউ জানে না, ফোনটাও বন্ধ। রাহাত পড়েছে এক মহাবিপাকে। বেশ ভালোই ঝগড়া হয়েছে মনে হয়, অবশেষে মন্তব্য করল মিথিলা। স্বামীকে চা পরিবেশন করল। তাই তো দেখছি, দুলাভাই তো এত শক্ত হওয়ার মানুষ না। আপু বলতে সে রীতিমতো অজ্ঞান, অথচ আজ এতদিন আপু এখানে একবারও খোঁজও নিতে আসলো না। মামলা ভালোই সিরিয়াস। রাহাত চায়ে চমক দিল। মিথিলা একটি দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে পড়ল। একেই বলে কপালের নাম গোপাল। তাও যা একটু সুখ আপুর কপালে লেখা হয়েছিল, তাও ওনার কপালে সইল না। এত বড় ঘর, এত ভালো অবস্থা, এত ভালো স্বামী, ওসব ছেড়ে পাগলের মতন কেউ চলে আসে এখানে? বলি সংসারের ছোটোখাটো ঝামেলা একটু তো হবেই। তোমার আমার কত হয়েছে, আমি কি কথায় কথায় বাপের বাড়ি গিয়ে হাজির হয়েছি? দুলাভাইয়েরও তো আত্মসম্মান আছে। বউ এভাবে না জানিয়ে চলে এসেছে, পুরুষ মানুষ, রাগ হওয়াটা স্বাভাবিক। আপু তো মুখই খুলছে না। কি হয়েছে না বললে সমাধান করব কিভাবে? বিয়ের কয়েক মাস যেতে না যেতেই আবার এখানে হাজির। সমাজে অলরেডি কথা শুরু হয়ে গিয়েছে। আপাতত সবাইকে বেড়াতে এসেছে বলেই দমিয়ে রেখেছি। কতকাল রাখবো? আপুকে বুঝাও তুমি। ভাইয়া! এমন সময় দোতলা থেকে ইহানের আত্মচিৎকার ভেসে এলো। উভয়ই ঝট করে ফিরে তাকালো। সিঁড়ির উপর থেকে কাঁদতে কাঁদতে চিৎকার করছে ইহান। জানালো আপুর গা থেকে রক্ত বেরোচ্ছে। এক মুহূর্ত বসে থাকতে পারল না আর কেউ। দৌড়ে ইরামের রুমে গেল। সামনের দৃশ্য দেখে না চাইতেও রাহাত আর মিথিলা জমে গেল। এমন ভয়ালো দৃশ্য। ইরাম বিছানার উপর ছটফট করছে। মলিন চাদর টকটকে লাল তরলে ভেজা। রক্তাভ তরল চাদর চুইয়ে পড়ছে মেঝেতে। আর কেউ না বুঝলেও মিথিলা ঠিকই বুঝল। সে মেয়ে, সে জানে ইরামের সাথে কি হচ্ছে। হাসপাতাল, জলদি, আপুর পেটে বাচ্চা। মা। মধুর ডাকটা শোনা আর হলো না ইরামের। একদিনের জন্য হলেও সে আশার স্বপ্ন বুনেছিল। তিলিয়ে তিলিয়ে একটা প্রাণকে গলি তোলার যে বাসনা তার বুকে ললিত হয়েছিল, যে স্বপ্নের ভবিষ্যতের আশায় শত কল্পনা বোনা হয়েছিল, সেই প্রাণ যেমন নীরবে এসেছিল তেমন নীরবেই চলে গেল। ইরামকে শূন্য করে দিয়ে তার গর্ভের ভ্রূণ এক পরিপূর্ণ প্রাণের স্বীকৃতি লাভের আগেই বিদায় নিল লম্পট এক দুনিয়া থেকে। একদিক থেকে ইরাম তৃপ্ত। এক কুলুষিত দুনিয়ায় একটি সুস্থ প্রাণ লাভ করার অধিকার রাখে না। হাসপাতালের বিছানায় চুপটি করে বসে আছে ইরাম। কোনো নড়চড় নেই, একদম পাথরের মূর্তি। এক সময়কার উজ্জ্বল মুখশ্রীতা ফিকে হয়ে গিয়েছে। রুক্ষ হয়ে উঠেছে ত্বকের যত্নের অভাবে। চোখের নিচে গাঢ় কালি,
একটা হাত পেটের উপর। আজকাল সে এভাবেই বসে থাকে, এভাবেই ঘুমিয়ে পড়ে, এভাবেই অনুভব করে শূন্যতাকে। হাসে না, কাঁদে না, কোনো অনুভূতিই আর হয় না। চোখজোড়া শুধু পাথরের বলের মতন এদিক সেদিক উদাসীন ছেয়ে থাকে। ইরাম জানে না কত সময় পেরিয়েছে, কতদিন ধরে হাসপাতালে আছে, তার সাথে কে কি বলেছে, কে কি করেছে, আর জানতে ইচ্ছে হয় না। ঘন্টার পর ঘন্টা কেটে যায়। ইরামের কানে একটা মৃদু শব্দ শোনা গেল, দরজা খোলার শব্দ। তাকানোর প্রয়োজন বোধ করল না ইরাম। সে ইতোমধ্যেই জানে নার্স আসেনি, না কোনো ডাক্তার। রাহাত, মিথিলা, ইহান, পরিবারের কেউই নয়। এসেছে ওই লোকটা। তার গায়ের গন্ধ ইরামের খুব চেনা। 1000 মাইল দূর থেকেও বুঝি টের পায়। তার স্বপ্নের ধারক, তার ভাগ্যের শিল্পী। এসেছে অরণ্য। সুস্থির, নিটল, সৌন্দর্য চেহারায় মলিনতার অভাব। উল্টে জল্লাদার হয়েছে ভীষণভাবে। ইরাম না তাকিয়েও বুঝতে পারে। ওই অস্তিত্বের প্রতিটা পরিবর্তন তার শরীরে অনুভব করার অদ্ভুত একটা ক্ষমতা লাভ করেছে। অরণ্য ধীর পায়ে এগিয়ে এলো। ইরামের বিছানার কাছে দাঁড়ালো। ফিরেও দেখল না রমণী। আগের মতোই চোখজোড়া কোটরাগত, নিক্ষিপ্ত শূন্যের পানে। অরণ্য ফর্মাল প্যান্টের পকেটে 2 হাত রেখে এক নাগাড়ে ইরামকে দেখল। প্রতিটা ক্রিয়া, কিভাবে তার পেটের উপর হাত চেপে বসেছে, সেটা এড়োলো না অরণ্যের দৃষ্টি। তার গভীর কণ্ঠ ভেসে এলো ইরামের কানে, এটা একটা জঘন্য মা হওয়ার জন্য। উঠল অরণ্যের হাত, শটান ইরামের গায়ে চর বসালো সে। ইরামের মাথাটা এদিক ওদিক বেঁকে গেল। তার উজ্জ্বল শ্যামলা গালে 4 আঙুলের গভীর দাগ ভেসে উঠল দগদগে খায়ের মতন। অথচ ইরামের ব্যথা লাগলো না। গায়ের ব্যথাটা বুঝি মরে গেছে, আর অনুভূত হয় না। মনের ব্যথা যেখানে জয় জয়কার, সেখানে এই বৈহিক ব্যথা তুচ্ছ, অতি তুচ্ছ। অরণ্য ইরামের পেছনে সরে দাঁড়ালো। ঝুঁকে সে তার গলা আঁকড়ে ধরে সে থাপ্পড় দেওয়া গালে ঠুট ছুঁয়ে গাঢ় চুমু খেল। অনেকটা সময় নিয়ে, গভীরভাবে। ইরাম নড়ল না, সরল না, বসে রইল শুধু মূর্তির মতন। গলায় চাপ লেগে তার নিঃশ্বাস আটকে আসছে, অথচ সেই ছটফটানিটুকু করতে সায় দিল না শরীর। অরণ্য তার কানে ফিসফিস করল, আর এটা একজন জঘন্য স্বামী হওয়ার জন্য। নিজের গলায় ঠান্ডা কিছু একটা অস্তিত্ব টের পেল ইরাম। মাথা ঝুঁকিয়ে তাকালো। একটি লকেট ঝুলছে তার গলায়, লাল টকটকে রুবির লকেট। অরণ্য তৎক্ষণাৎ তার পায়ের কাছে বসে পড়ল। ইরামের পা নিজের 2 হাতের মুঠো সযত্নে তুলে সে নিগাড় আবেগ নিয়ে বলল, আমিই তোর শুরু, আমিই তোর শেষ, আমি তোর পংক্তি কবিতা, ছন্দ তোর একমাত্র আশ্রয়। বাড়ি চল আমার কবিতা। বিয়ের পর মেয়েদের স্বামীর সঙ্গে সবকিছু অ্যাডজাস্ট করে নিতে হয়। স্বামী বিবাহিত রমণীর একমাত্র গতি। স্বামী বেচারা পুরুষ মানুষ, একটু আধটু এদিক সেদিক ঝুঁকবেই। বউকে তাই তাকে নিজের আঁচলে বেঁধে রাখতে হবে শক্তভাবে। সব অপরাধ স্বামীর ক্ষেত্রে ক্ষমার যোগ্য, কারণ সে না দেখলে সমাজে আর কেউই বউকে দেখবে না, আপন ভাইও না। তা সে অপরাধ যদি হয় পরকীয়াও। যদিও অরণ্যের ভাষ্যমতে সে পরকীয়া করে না, কারণ পরকীয়া অর্থ ঘরে বউ রেখে বাইরে দ্বিতীয় নারীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখা। কিন্তু সে তো ইরামকে ছাড়া কাউকে ভালোবাসে না। বাইরের সবার তো শুধু শরীর, ভোগের শরীর, আনন্দের আধার। এক স্ত্রী বাদে অন্য কোনো রমণীকে সে কোনোদিন দ্বিতীয়বার ভোগ করেনি। তাহলে এটা পরকীয়া কিভাবে হতে পারে? ইরাম শুধু শুনে যায় আজকাল, জবাব আর দেওয়া হয়ে ওঠে না। স্বামীর সঙ্গে একটু আধটু মানিয়ে চলতে হয়, স্বামীর সঙ্গে একটু আধটু মানিয়ে চলতে হয়, স্বামীর সাথে একটু আধটু মানিয়ে। মনে পড়ে না ইরামের আর। সারাদিন সারা রাত এই বুলি জপে যায় সে তুতা পাখির মতন। তাহলে হয়তো সমাজ তাকে মেনে নেবে। দেনমোহরের টাকা তুলে দেওয়া ভাইগুলোর দিকে অসহায় চোখে ভ্রুক্ষেপের মতন তাকিয়ে থাকে সে। রাহাতকে দিয়েছিল, ঘুষ দিয়ে নাকি বড় চাকরি হয়েছে ছেলের। বাকিটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট ইহানের ভবিষ্যতের জন্য।
নিজের জন্য কেন কোনোদিন ভাবেনি ইরাম? প্রশ্ন ওঠে মাঝে মাঝে মনের ভেতর। এত অন্ধবিশ্বাস ছিল তার ভাগ্যের প্রতি। কোনোদিন কিছুই খারাপ হবে না, কিছুই না। যদি একটু স্বার্থপর হওয়া যেত, যদি পরিবারের আগে নিজের কথা ভাবা যেত, যদি সমাজের আগে নিজের ব্যাপারে ভাবা যেত, তবে কি আজ তার ভ্রূণটা পৃথিবীতে শ্বাস নিয়ে বেঁচে থাকতে পারত? স্বামীর সঙ্গে একটু আধ মানিয়ে চলতে হয়, স্বামীর সঙ্গে একটু আধ মানিয়ে চলতে হয়। ঠিক তখনই ইরামের মস্তিষ্ক দখল করে নেয় বাক্যটি, সমাজের শিক্ষা, মা বাবার শিক্ষা। ইদানিং অরণ্য ভীষণ গায়ে হাত তোলে। ওটা নাকি তার প্রগাঢ় ভালোবাসা। স্বাভাবিক মিলনে তার আর পোষায় না। ইরামের বুকে সিগারেটের ছ্যাঁকা দেওয়া তার অন্যতম প্রিয় একটা কাজ। ছ্যাঁকা দেওয়ার পর যখন গাঢ় দাগ হয়, তখন নিজের হাতে মলম লাগিয়ে দেয়। পাগলের মতো অনুভব করে মুগ্ধতা। কি প্রগাঢ় ভালোবাসে সেই স্ত্রীকে। অর্ধেক দিন প্রায় নগ্ন বিছানায় শিকল দিয়ে বেঁধে রাখে ইরামকে পশুর মতন। কারণ তার চোখে ইরাম অপসরী। তার শরীর, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের গঠন প্রতিদিন নতুন করে অরণ্যকে প্রেমে ফেলে। ইরামের শরীরে ফুটো হয়ে ওঠা প্রত্যেকটা দাগ তার বুকের অধিকারবোধ জন্মায়। অতি যত্নে সে নিজের দেওয়া দাগের উপর বরফ ঘষে দেয়। এত তীব্র ভালোবাসা কেউ 1000 বছর অপেক্ষা করলেও পায় না। আর ইরামের মতো কেউ কেউ না চাইলেও পেয়ে যায়। ইরামের বাইরে যাওয়া মানা, ভাইদের সাথে যোগাযোগ করা মানা, কোনো পুরুষের দিকে তাকানো মানা, রুম থেকে বাইরে যাওয়া মানা। যেতে পারে যদি অরণ্যর কোলে বসে, দোলনার মতো দুলতে পারে যদি অরণ্যকে সাথে নেয়। অরণ্য নিত্য নতুন উপহারে স্ত্রীকে মাতিয়ে রাখে। নতুন শাড়ি, গহনা, ফুল, প্রিয় বই। ইরামের রুমে এখন ফুলের বাগান আছে, দেওয়ালে বইয়ের লাইব্রেরি, আলমারিতে শাড়ির দোকান, লকারে গহনার স্তূপ। অথচ অরণ্যের উপহার ফুরায় না। ইরামকে সে এক পৃথিবী সমান সুখ দেবে। ইরাম জানেও না কত শত রমণী ইরামের জায়গায় থাকার স্বপ্ন বনে। অথচ তাদের জায়গা শুধু অরণ্যের বিছানা অবধি সীমাবদ্ধ, যেখানে ইরাম রাজ করে স্বামীর অন্তর জুড়ে। এর নামই কি ভালোবাসা নয়? অরণ্য প্রতি রাতের চেষ্টা করে একটা প্রাণের বিনিময়ে আরেকটা প্রাণ। মাতৃত্বের সুখ দেবে সে স্ত্রীকে, যে মাতৃত্বের স্বাদ জীবন ছিনিয়ে নিয়েছে। সেই মাতৃত্বের স্বাদ ইরামকে অরণ্য দেবে, দিয়ে ছাড়বে যে কোনো মূল্যে। তার চেষ্টার কোনো কমতি নেই। দিন দিন সে চেষ্টায় উন্মুক্ত হয়। ইরামের শরীরের দাগের সংখ্যা বাড়ে। তাতে কি? ডাক্তার তো ঠিকই আসে পরদিন। স্ত্রীকে সুস্থ রাখার কম চেষ্টা অরণ্য করে না। এর নাম ভালোবাসা নয় কি? কবিতার জন্য অরণ্য আগা গোড়া একটি ভালোবাসা। তাই তো আজ রাতে যখন গর্ভবতী ইরাম নিজের হালকা ফোলা পেট নিয়ে ফুপিয়ে ফুপিয়ে অরণ্যের কাছে আর্জি জানালো, অরণ্য মুক্তি দিন না আমায়, মুক্তি। তখন অরণ্য সইতে পারল না। কিছু বুঝে ওঠার আগেই পা তুলে ইরামের বুক বরাবর কষিয়ে লাথি দিয়ে সে চিৎকার করে বলল, তালাক দিলাম আমি তোকে, তালাক। যা দেখি বাইরে গিয়ে দেখ দুনিয়া কত বড়। এমন জটিল সময়ে বুকে লাথি দেওয়া অবশ্য মায়া হলো অরণ্যের। সঙ্গে সঙ্গে স্ত্রীকে কুলে তুলে ঠিক ওষুধ লাগিয়ে দিল। গালে অসংখ্য স্নেহের চুমু খেতে খেতে সারা রাত নিজের বুকে চেপে ধরে 1000 বার সরি বলল। অথচ সে জানলই না আজকের রাতের পর থেকে এক রমণী হিসাব শুরু করে দিয়েছে। ইরাম ভেবেছিল এই চক্র সে কোনোদিন ভেদ করতে পারবে না। অরণ্যের ছায়াতলে একটি খেলার গুটি হয়ে সে থেকে যাবে আজীবন। তবুও যদি সে নিরালয় নিভৃতে একাকী বেঁচে রয় পৃথিবীর কোনো এক কোণায়, তবে অবহেলাই সই। কিন্তু ইরাম সইল না। মাতৃত্ব তাকে বরণ করার পর থেকে আর সইল না কিছুই। সন্তানকে নিয়ে সব কিছুর মাঝে আড়ালে আবরালে বাঁচবে ভেবেছিল সেদিন। যদি অরণ্যের ছায়ায় হয় তবুও। শুধু লোকটা কোনোদিন সন্তানকে কিছু না করলেই হবে। কিন্তু না, হলো না ইরামের। ইজানকে যখন প্রথমবার বুকের মাঝে চেপে ধরল, তখনই সে নাজুক শরীরের উষ্ণতা তার খা খা মরুভূমি হয়ে থাকা বুক শীতল পানির জোয়ারে ভাসিয়ে দিল। তখন ইরাম টলল। রমণী ইরাম, রাহাত ইহানের বোন ইরাম, সমাজের গোলাম ইরাম, অরণ্যের স্ত্রী ইরাম। কোনোদিন টলেনি ঠিকই, কিন্তু মা ইরাম টলল।
রীতিমতো দুঃসাহসের ডানা চড়ে সে উড়াল দিল। ইজানকে নিয়ে প্রতিজ্ঞায় মাতল জননী ইরাম। আজ থেকে ইরাম স্বার্থপর, আজ থেকে ইরাম অবিশ্বাসী, আজ থেকে ইরাম নিষ্ঠুর, আজ থেকে ইরাম চোখের বিষ, আজ থেকে ইরাম স্ত্রী, বোন, সমাজ কিছুই নয়। আজ থেকে ইরাম একজন মা, ইজানের মা। বর্তমান। নার্সারির গ্লাইডারে বসে দুলছে ইরাম, চোখ মুখ জোড়া বাইরের দিকে নিবদ্ধ। সন্ধ্যা নেমেছে জগতে, বারান্দায় গোলে শীতল বাতাস বইছে। খোলা গায়ে লাগতে শরীর কেমন শিরশির করে উঠল। অনুভূতিহীন শীতল ইরাম নিজের শাড়ির আঁচলটা টেনে ঠিকঠাক করে নিল। পরম যত্নে ঢেকে ফেলল সকল কদর্যতা, ঠিক যেমন করে এককালে ঢেকে এসেছে নিজের সকল না বলা কথা। আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই আলাদিন, নরম গলায় বলল ইরাম। দুলতে দুলতে বাইরের দিকে চেয়ে রইল শূন্য চোখে। তুমি আমার কল্পনার চাইতেও বেশি কিছু নিয়ে এই জীবনে পদার্পণ করেছ। আমি চাই না তোমার সঙ্গে আমার শেষটা কণ্ঠকাকীর্ণ হোক। তুমি হয়তো অনেক কিছুই রিজার্ভ করো, বিশ্বাস, ভরসা, শ্রদ্ধা, ভালোবাসা, যার কোনোটাই তোমাকে দেওয়ার সাধ্য আমার নেই। আমি তোমাকে শুরু থেকে ব্যবহার করেছি, সামনে ব্যবহার করেই যাব। যদি পারো আমার রহস্যগুলো রহস্য বানিয়ে রাখো। তুমি কাকে ভালোবাসবে, কাকে অনুভূতি দান করবে, তোমার একান্ত ব্যক্তিগত বিষয়। তবে আমি যতদিন আছি একটুখানি সম্মান দিও, ওতেই চলে যাবে আমার। ইরাম উঠে পড়তে যাচ্ছিল। এই রুমের ভেতর কেমন দম বন্ধ লাগছে তার, গলা ধরে আসছে, অথচ সে উঠতে পারল না। দৃষ্টি অন্যদিকে থাকায় এতক্ষণ যাবৎ সে কিছুই খেয়াল করেনি। হুট করে তার কানে ফুপানোর মতন শব্দ গেল। ঝট করে ঘুরে তাকালো সে। বিছানার উপর বসে আছে সাইবান। তার সুঠাম শরীরটা সামান্য কাঁপছে। মুখ দুই হাতের মাঝে গুজে রাখা, তাই দেখা যাচ্ছে না। ইরাম শুনতে পাচ্ছে শুধু কান্নার আওয়াজ। নাকি ইরামের ভ্রমই মনে হলো, কারণ সে দলা পাকানো কান্না একেবারে হুট করে মিলিয়ে গেল। এর বদলে জায়গা দখল করে নিল হাসি, অট্ট হাসি রীতিমতো। সাইবানের শরীর আরও জোরে কেঁপে উঠতে লাগলো। দৃশ্যটা এতটাই অশরীরী কেন লাগলো ইরাম জানে না, শুধু অনুভব করল তার শির দ্বারা বেয়ে শীতল আতঙ্কের স্রোত নেমে গিয়েছে। মুখ তুলল সাইবান। তার চোখ জোড়া এমনিতেই কালো, অথচ ইরামের মনে হলো যেন ওই চোখের মাঝে সাদার কোনো অস্তিত্বই নেই, গোটা কালো হয়ে গিয়েছে, মার্বেলের মতন। হাসছে সাইবান, তার ঠোঁটে মাখা বিস্তৃত হাসি, ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে নামা হালকা লাল তরল। রক্ত নাকি? স্তম্ভিত হয়ে গেল ইরাম। গিরগিটিও বুঝি এত দ্রুত রং বদলায় না, যত দ্রুত সাইবানের চেহারা পাল্টায়। বিষণ্ণতা, বিনোদন, অতঃপর শুধু কালো। ঘর ঘরে একটা অমানসিক কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো গোটা রুম জুড়ে। কঠিন দুনিয়া দেখে ফেললে আর এপারে কি কাজ? প্রথমে 3.5 হাত মাটি, তারপর জাহান্নাম দেখা হোক আজ। জাস্ট অস্থির একটা পর্ব ছিল, বলার বাইরে। আমি ভাষায় কিভাবে প্রকাশ করব সেটা হচ্ছে বলে বুঝাইতে পারতেছি না। অ্যাকচুয়ালি একটা মেয়ের জীবনে, একটা মেয়ে হয়ে আমি এখানে বসে ফিল করতে পারছি ইরামের অবস্থানটা। সুন্দর করে একটা মেয়ের প্রতি সমাজের মানুষের যে নিকৃষ্ট চোখ, সেটা লেখিকা এত সুন্দর করে প্রেজেন্টেশন করছে। অ্যাকচুয়ালি আমি স্পিচলেস। আমি বলবো যে সুন্দর একটা সমকালীন সময়ের যে ধাঁচটা, সেটা হচ্ছে লেখিকা অনেক সুন্দর করে তুলে ধরছে। হ্যান্ডস আপ। আমাদের সমাজে কিন্তু হচ্ছে এই যারা নির্যাতিত হয়ে আসছে তাদেরকে একটা সতর্কবার্তা নয়, যারা এখনও যাবা সংসার লাইফে, যারা বিয়ে করতে চাচ্ছ, বিয়ে করার জন্য রেডি বা ভবিষ্যতে করবে, অবশ্যই তো মেয়েদেরকে সংসারে যাইতে হবে, তাদের কাছে মনে করি আমি একটা সতর্ক সংকেত। এই গল্পটা, এখন আজকের পর্বটা, অ্যাকচুয়ালি পুরা গল্প আমি এখনো জানি না কিভাবে কি হবে, বাট আজকের পর্ব শুনে মনে হচ্ছে তোমরা যারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছ
বা যাবে ভবিষ্যতে। তারা সাবধান হয়ে যাও। বিয়ে করার আগে অবশ্যই সেই মানুষটাকে যাচাই করবে। এখন অনেকে বলে না, এখন তো রিলেশনের যুগ, অনেকেই রিলেশন করে, তাতে কি হয়েছে? 10 বছর, 15 বছর, 12 বছর সংসার করা সেই মানুষটাকে চেঞ্জ হয়ে যেতে দেখেছি। জীবনসঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে অনেক ভাবনা চিন্তা করে, তাকে যাচাই বাছাই করে তারপর তাদের লাইফে জড়িয়ে যেও। আমার পার্সোনালভাবে আমার তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ। যাই হোক, অনেক বকবক করে ফেলছি। শুনছিলেন জাবিন ফুরকানের লেখা আমার আলাদিন। গল্প পাঠে ছিলাম আমি তাসরোজ মিম। আজকে শুনলেন গল্পটির 25তম পর্ব। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ অবশ্যই 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 সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ চ্যানেলে। আল্লাহ হাফেজ।